বাংলাদেশের বয়স এখন ৫৪ বছর। এই ৫৪ বছরের বাংলাদেশের সামনে যে ক্যানভাসটা আছে, সেই ক্যানভাসে কোনো ভালো গল্প কবিতা নেই, শুধুই কালো দাগ এবং অন্ধকার। তিনটি দল দেশে শাসন করেছিল, কিন্তু আমাদের জন্য কোনো সুখবর নিয়ে আসে নাই। আমার মনে আছে ১৯৭২ সালে ঢাকার কেরানীগঞ্জের বাজারে আমি চাল কিনতে গেলাম। তখন মানুষ বাজার ভরে আলোচনা করছে যে এবার আর মানুষ বাঁচবে না, কারণ চাউলের মণ ৫৭ টাকা হয়ে গেছে। রাইট? চাউলের মণ কত হয়েছে? ৫৭ টাকা কি ৫২ টাকা। এক মণ চাউল কিনলাম। তো আজকে তো ভাই ৫২ টাকা ১ কেজি চাউলও পাওয়া যায় না। এই বাংলাদেশটিকে আপনার খুব বেশি দিন আগের কথা নয়, 68, 69 বা তারও আগে ধরেন 65-টার দিকে আমি নিজে বেনাপুর স্কুলের ছাত্র ছিলাম। যশোরের লোক কেউ আছেন নাকি এখানে? যশোর? মাশাআল্লাহ, যশোর পাওয়া গেছে, 2 জন পাওয়া গেছে। আমি বেনাপোল স্কুলের ছাত্র ছিলাম, ক্লাস 3 থেকে 9 পর্যন্ত বেনাপোলে পড়েছি। তো বাংলাদেশ থেকে ওই সময় আপনার মুরগি, মাছ, সবজি ভারতে যাইতো, আমার চোখে দেখা ঘটনা। আর ভারত থেকে আসতে হলো বিড়ির পাতা। রাইট? তো এখন সেই চাক্কাটা মানে পুরা ঘুরে গেছে আর কি। ভারতের পেঁয়াজ না আসলে আমাদের দেশের পেঁয়াজের দাম বেড়ে যায়। ভারতের একজন সিএনএ এজেন্ট, ভদ্রলোক এখনো জীবিত আছেন। ওনার বাসায় বেনাপোলে আমি অনেকদিন পরে গিয়েছিলাম, রাত্রে ছিলাম। তো জিজ্ঞেস করলাম যে ভাই, ভারত থেকে কি কি আসে বাংলাদেশে? তিনি বললেন যে আপনি তো কঠিন প্রশ্ন করলেন, বরঞ্চ বলেন যে ভারত থেকে কি কি, কোন জিনিস আসে না, সেইটা আমার জন্য সহজ হবে। যেই বাংলাদেশটি নিজেই নিজের খাদ্য উৎপাদন করত, সেই বাংলাদেশকে টোটালি পরনির্ভর করে ফেলানো হয়েছে। আজকে 80, 81, 82-তে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন মালয়েশিয়া থেকে ছেলেমেয়েরা বাংলাদেশে পড়তে আসতো, মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো। আমার মনে আছে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আব্দুল বারের কথা, তার চেহারাও মনে আছে, মোটাসোটা লোক, মোটাসোটা ছিল মেলা। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে মালয়েশিয়ার ছেলেদের মধ্যে কাজ করতাম, ছাত্রী সংস্থা কাজ করতো মেয়েদের মধ্যে। তার মানে মালয়েশিয়া থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমার দেশে ছেলেমেয়েরা আসতো। এখন কি হচ্ছে, মালয়েশিয়া যাওয়ার জন্য আমাদের ছেলেমেয়েরা পাগল, শত শত ছেলেমেয়েরা যাচ্ছে মালয়েশিয়াতে। তো কখনো আমাদের মনে প্রশ্ন জাগে না যে আমার দেশটি কেন এরকম ঘুরে গেল, দেশের অধঃপতন হলো কেন, মানুষ কেন আসলে এখন পরনির্ভরশীল হয়ে পড়ল? ঠিক আছে, এই যে আমাদের চালচিত্র, এই চালচিত্রটা কেন হলো এটা জাতিকে বুঝতে হবে। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন বলা হয়েছিল যে আমরা একটি সুন্দর দেশ গড়ব, আমাদের পাটের মূল্য আমরা পাবো। কি বলেন ভাই? আপনারা বোঝার কথা না, আমার নিজেরও খুব ভালো মনে নাই। তো পাটের মূল্য পাওয়া যাবে,
কিন্তু বাংলাদেশের সব পাটকলগুলো বন্ধ হয়ে গেছে এবং আপনার হাজার হাজার পাটকল শ্রমিক খুলনা, আদমজি আজকে তারা শেষ হয়ে গেছে। তাদের খাবার নাই, ছেলেমেয়ের শিক্ষা সব ধ্বংস হয়ে গেছে। 2-4 জনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে। খুলনা নদীর পাড়ের দিকে যতগুলো পাটকল আছে সবগুলো বন্ধ, বিরান ভূমি। আর মার্শাল্লাহ আদমজি পাটকল তো বাড়িঘর ভেঙে ওখানে মোটামুটি ঘুঘু চড়ায় দেওয়া হয়েছে। তাহলে কি হলো, জাতি হিসাবে আমরা কতটুকু আপনার ব্যর্থতা আমাদের মধ্যে, যে পাকিস্তান আমলে যে পাটকলগুলো চলতো, আমরা পাট রপ্তানি করতাম, চট রপ্তানি করতাম, আজকে আমাদের পাটকলগুলো সব বন্ধ হয়ে গেল। কিন্তু পশ্চিমবঙ্গের পাটকলগুলো বন্ধ হয়ে যায় নাই। বুঝতে পারছেন ঘটনাটা? বুঝেন, বন্ধ হয়ে যায় নাই। আমরা জাতীয় স্বার্থের কোনো বিষয়েই আমরা একমত হই না এবং কাজ করি না। তার কারণ হলো কয়েকটা। তার প্রধান কারণ হলো আমাদের যারা বড় গলায় বলেন যে অমুকের বেটি বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, এরাই দেশ শাসন করেছে, আরও 2টি দল করেছে, কিন্তু জাতীয় স্বার্থকে তারা বিকায় দিছে, টোটালি বিকায় দিচ্ছে তারা। হ্যাঁ, এবং আরেকটি কথা হলো যে আমাদের এই নেতৃত্বটা টোটালি করাপ্টেড নেতৃত্ব। তারা নিজেরা দুর্নীতি করেছে আর দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। কিভাবে প্রশ্রয় দিয়েছে? একদল লোক যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যারা তাদের আশেপাশে ছিল, এরা সকলেই দুর্নীতি করছে। আপনি কদাচিৎ 2-1 জনের নাম হয়তো পাবেন যারা দুর্নীতি করে নাই, আমি এটা অবশ্যই স্বীকার করি। কিন্তু গোটা আপনার 3টি পার্টির মধ্যেই, আমি নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই, ইউ নো বেটার দেন মি, তাদের প্রত্যেকেরই আপনার সম্পদের পাহাড় হয়েছে। আজকে পতিত স্বৈরাচার তার নেতৃবৃন্দ বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছে এবং পত্রপত্রিকায় সবসময় লেখা হচ্ছে যে অমুকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকেন, বিলাসবহুল। ঠিক আছে, কেউ ইন্ডিয়া থাকছে, কেউ ইউকেতে থাকছে, কেউ বেলজিয়ামে থাকতেছে। তো যার ফলে আপনি তো আসলে এমন নেতৃত্ব দ্বারা আপনার কোনো উন্নয়নের চিন্তা করতে পারেন না। এই সমস্ত নেতৃবৃন্দ কখনোই আপনার আমার কথা বলবে না। কেন বলবে না? কারণ তাদের কোনো অসুবিধা নাই, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, তাদের বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স হচ্ছে, হ্যাঁ, একের পর এক হচ্ছে। তাদের ছাত্র নেতারও মেলা সম্পদ। বুঝতে পারছেন তো? কাজেই এই যে একটা বিরাট একটা অবক্ষয়, আর অন্যদিকে শাসক হিসেবে যারা ছিল জালেম, একজনের পরে যে আরেকজন আসছে, অতীতের থেকে সে বেশি জালেম হয়ে গেছে। এবং সর্বশেষ পর্যায়ে আপনি দেখেন যে আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের কথা চিন্তা করেন। তিনি সারা জীবন বলেছেন তিনি গণতন্ত্র চান, স্বাধীনতা চান, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা চান। সেই ব্যক্তিটি যখন ক্ষমতা পেলেন, দেশে শাসন পেলেন, তখন তিনি প্রথম যে কাজটা করলেন, তিনি গণতন্ত্রকে হত্যা করলেন, তিনি বাকশাল কায়েম করে দিলেন। তো কাজেই আমাদের বক্তৃতা, কথা, কাজের মধ্যে বিস্তর বৈপরীত্য রয়েছে। এমনি প্রেক্ষাপটে গত 15 বছরের স্বৈর শাসন ছিল, সেই স্বৈর শাসন আরও বিভৎস রূপ আমাদের কাছে নিয়ে আসলো। জুলুম, অত্যাচার, নির্যাতন, লুটপাট, ব্যাংক ধ্বংস করা, অর্থনীতিকে শেষ করে দেওয়া, এই সমস্ত কাজই তারা করেছেন। আর তিনি নিজেই বলেছেন যে ভারতকে তিনি এত দিয়েছেন যে ভারত কোনো দিনই ভুলতে পারবে না। আজকের এই রাত তো মোটামুটি রাত হয়েছে, 9:30 বাজে। তো এখন বাজারে বহু
বই বের হয়েছে। শুধু একটা কথা বলি, দুর্নীতির উদাহরণ বলি। আমাদের আন্দোলনের সময় মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা সবাই জানি। প্রাইম মিনিস্টার বললেন যে দিতেন প্রাইম মিনিস্টার তিনি বললেন যে এটা সারাইতে প্রায় 2-3 বছর লাগবে এবং 300 কোটি টাকা লাগবে। কিন্তু সেই 2-3 বছর সময় তিনি পান নাই। ইন্টারিম গভর্নমেন্ট এসে সেটাকে অল্প কয়েকদিনের ব্যবধানেই 1 কোটিকে 100 কোটি টাকা দিয়ে ঠিক করে নিলেন। এই যে বাকি যে 299 কোটি টাকা তিনি সুযোগ পাইলে তো খেয়ে ফেলতেন। এইভাবে আমাদের পদ্মা সেতুতে টাকা টাকা খাইছেন। এই যে মেট্রো রেল বলেন সেখানে টাকা খাওয়া হয়েছে, যত এক্সপ্রেস ওয়েতে বলেন। এবং এই সমস্ত গভর্নমেন্ট একটা বৈশিষ্ট্য দেখবেন, এরা মেগা প্রকল্পে খুব ইন্টারেস্টেড। মেগা প্রকল্প বুঝেন, মানে বড় বড় জিনিস, ছোটোখাটো জিনিসে তারা বিশ্বাস করে না। আর বড় কাম বড় চুরি, কি বলেন, বড় কাম বড় চুরি। যার ফলে আজকে আমাদের যখন ধরেন আপনার এক সময় আমাদের ডলারের দাম আমরা ধরেন 60-65 টাকায় ডলার পাইতাম, এরপর 80 টাকা, এখন 100 টাকার উপরে চলে গেছে, 92 টাকা গেছে। শাহিদুল্লাহ বলতে পারবে 125। আর ধরেন পাউন্ড তো বোধ হয় আরও বেশি। এবং মজার ব্যাপার যে আফগানিস্তানে আপনারা গালাগালি করেন, সকাল বিকাল তালেবান তালেবান বলেন। আমি এটা বলতে নিষেধ করি না, বলেন, অসুবিধা নেই। কিন্তু আফগানিস্তানের মুদ্রা দাম কত? অনেক শক্তিশালী মুদ্রা আফগানিস্তানের। পাগড়ির মধ্যে নাকি কোনোই বুদ্ধি নাই। আল্লাহ তাআলা শুধু আপনাদের মাথার মধ্যে বুদ্ধি দিছে। আফগানিস্তান সম্পর্কে জানেন আপনি? আফগানিস্তান কত বড়? আপনার থেকে কমপক্ষে 30 গুণ বড়। এবং তাদের যে ইতিহাস, ঐতিহ্য, অনেক অনেক সমৃদ্ধ ঐতিহ্য। এই আফগানিস্তানকে ব্রিটিশরা কখনো পদানত করতে পারেনি। তাহলে আমরা ওখানে ধরেন সরকারকে আপনার টাকা আমেরিকা আটকায় রাখছে, জাতিসংঘ স্বীকৃতি দেয় নাই, পৃথিবীর কোনো দেশ তাদেরকে স্বীকৃতি দেয় নাই। অনেক দেশ তাদের সাথে কথা বলে, ভারত বলে, পাকিস্তান বলে, চীন বলে, রাশিয়া বলে, আমেরিকা বলে, তুরস্ক বলে, কেউ স্বীকৃতি দেয় না। আমাদের কাতারও বলে। তারা ক্রিকেট খেলে, খেলে তো ভাই, খারাপ তো খেলে না। এবং আফগানিস্তানের ফলের রস তো আপনারাও খান, দেখি খান না? তাহলে অনেক সমালোচনা করা আমাদের জাতীয় বৈশিষ্ট্য আর কি। আমরা মানুষের সমালোচনা করতে খুব ভালোবাসি। চায়ের কাপ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সমালোচনার ওস্তাদ আমরা। আর নানান গল্প, কবিতা, বক্তৃতা দিলে মধ্যে অনেক বক্তৃতা দেই, কিন্তু আমরা জাতীয় জীবনে উন্নয়ন আনতে পারিনি। আপনি বলবেন যে বাংলাদেশ তো ইস্ট পাকিস্তান থেকে অনেক ভালো হয়েছে। আই ডিড, মানে স্বীকার করি আমি, কিন্তু এটা আপনি করেন নাই, প্রাইভেট সেক্টরে করেছে। আপনি করেছেন চুরি, চুরি ছাড়া কিছু করেন নাই। যে লোকটি একটা বস্তিতে বাস করত, সে এখন আর অভিজাত জায়গায় বাস করে, তার একটা বড় গাড়ি আছে। কোত্থেকে আসে রে ভাই টাকা? শহীদুল্লাহ মেলা গল্প বলল। আমি তো ওইখানে ছিলাম, এমডি ছিলাম ওই প্রতিষ্ঠানের। আমি 3 লাখ টাকা বেতন পাইতাম। এই 3 লাখ টাকা বেতন পাওয়ার পরও আমি কোনো ফ্ল্যাট কিনতে পারিনি। তাহলে আপনাদের তো ফ্ল্যাট হয় কীভাবে? ভালো ভালো জায়গায়। আমি তো মানে মোটামুটি তেজকুনি পাড়ায় থাকি, অভিজাত এলাকাও না। তো এখন আসেন কাজের কথায় আসি আমরা। আজকে আমাদেরকে ভাবতে হবে, আমি বিশেষ করে আমাদের এই মানে দেশের যারা অনেক লোকই শিক্ষিত, তাই না? আছে না? আমাদের এখানে যারা আছে সবাই তো শিক্ষিত। আমি তো মনে হয় না চেয়ারে দেখে কোনো অশিক্ষিত লোক আমাদের সামনে আছে। আলেমরাও ভালো শিক্ষিত। তো সবাই মিলে আমাদেরকে ভাবতে হবে দেশটা এমন হইল কেন? এর একমাত্র কারণ হলো অযোগ্য নেতৃত্ব। জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো ক্ষমতা, যোগ্যতা তাদের নাই। যার ফলে যারা কোনো কাজ করতে পারে না তারা অকাজ করে আর কি, বুঝতে পারছেন? তাই ভাবছে যে কাজ তো করতে পারবোই না, চুরি চামারি করা এটা ভালো কাজ। সেই কারণে জাতির সম্পদ মাইরে খাইছে আর কি। আমাদের দেশের মানে যত আপনার পদ্মা সেতুর মতো বড় সেতু,
যমুনা সেতু, যমুনা সেতু তো এত বদনাম ছিল না, কিন্তু পদ্মা সেতু, মেট্রো রেল, আমাদের ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, রাস্তা, সবগুলাতে পৃথিবীর থেকে সবচেয়ে বেশি খরচ করি আমরা। তো মনে হয় যে আসলে আমরা ভালো ভালো রড সিমেন্ট আনি, কোথা থেকে আনি ভাই? না, এটা আমরা চাঁদের থেকে আনি। চাঁদের থেকে আনি, কারণ চাঁদে যাতায়াতে তো মেলা খরচ। ওইটা আমেরিকা, রাশিয়া ছাড়া, কয়েকটা দেশ ছাড়া কেউ যাইতে পারে না। আর তো এইভাবে যদি দেশ চলে, তাইলে ওইসব এমপি, মিনিস্টার আর আমাদের দেশের পাড়ায় মহল্লায় কমিশনার আছে, তাদের পেট চলবে আর কি, কিন্তু আপনার পেট খালি থাকবে। আজকে দেখেন বাজেট, বাংলাদেশের বাজেট, যে বাজেটের মাত্র দুটি খাত, একটা খাত হলো ঋণ পরিশোধ করা, আর একটা খাত হলো বেতন মানে দেওয়া আর কি। আমি অনুরোধ করি, বিশেষ করে অনেক ইয়াং লোকেরা এখানে আছেন, প্লিজ প্লিজ গান থ্রো দিস রিয়ালিটি। এবং 2 বছরের পর কি হবে জানেন? 2 বছর পরে এই ঋণের পরিমাণ এত বাড়বে, আপনি বলবেন না ঋণ পারলে আমার কি, আপনারই তো কি, আপনি সেটা বুঝতে পারেন না। কি তো আপনারই, ওই স্যারে কখনো কি না, কি সব আপনার। স্যারেরা তো দিল্লিতে থাকতেছে, আরামে থাকতেছে, কোথায় থাকে কেউ জানে না। হ্যাঁ, তো কাজেই আসলে সমস্যাটা আমাদের। এখন সমাধানটা কি? সেই সমাধান নিয়ে আমাদের দেশের তরুণরা ভাবতে শুরু করলো যে দেশটাকে মেরামত করা দরকার। এই যে আমাদের, আপনাদের বাড়ির কাছে শাইন স্কুল, শাইন স্কুলে একটা বাচ্চা মারা গেল, একটা না দুইটা বাচ্চা মারা গেল, একটাই বাস অ্যাক্সিডেন্ট হলো না, বাচ্চা মারা গেল। সেটাকে কেন্দ্র করে আমাদের এই কোমলমতি শিশুরা আন্দোলন গড়ে দিল, নিরাপদ সড়ক আন্দোলন। সেই আন্দোলনের স্লোগানগুলো পড়তে হবে আমাদেরকে, মনে রাখতে হবে এগুলোর মধ্যে মেসেজ আছে। তারা বলল রাষ্ট্রের সংস্কার চাই, রাইট, রাষ্ট্রের সংস্কার চাই। এবং কিছুদিন পর্যন্ত ঢাকা শহরের সমস্ত রাস্তাগুলোতে দখল করে নিল, নির্মমভাবে তাদেরকে আপনার দমন করলো হাসিনা গভর্নমেন্ট। আমি তখন ইবনে সিনাতে ছিলাম, ধানমন্ডিতে ছিলাম, চোখের সামনে দেখছি এই সমস্ত ছেলেদেরকে কিভাবে পিটাইছে। এরপরে আপনি দেখেন আমাদের বিডিআরদেরকে হত্যা করা হইল, 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। কর্নেল গুলজারের মতো ব্রিলিয়ান্ট সেনা অফিসারকে মাত্র কয়েকদিন আগে বদলি করে বিডিআর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে, গুলজারকে মারা হয়েছে। এটা একদম পরিকল্পিত। ভালো ভালো সেনা অফিসার যারা রাইটিস্ট ছিল তাদেরকে এখানে আইনে হত্যা করা হয়েছে। এগুলো হাসিনা করেছে ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিনের মধ্যে, এবং টোটাল ইন্ডিয়ার প্ল্যানে এটা করেছে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিটি, জেনারেল ফজলুর রহমান যে রিপোর্ট দিয়েছেন, 3টি কথা তিনি বলেছেন এই রিপোর্টে মোটা দাগে। ভারত দায়ী, দল হিসেবে আওয়ামী লীগ দায়ী, আর তাপস আর এরা দায়ী। বিচার হয় নাই। আজকে শাপলা চত্বরে মাদ্রাসার ছেলেরা, শিক্ষকরা সেখানে সমাবেশ করলো। তারা হয়তো মানে চাইতেই পারে, সরকারের পতন চাইতে পারে না, বহু লোকই তো চাইছে, আমরা চেয়েছি, বিএনপি চেয়েছে, কিন্তু কেন কেন আপনি মাদ্রাসার ছেলেদেরকে এভাবে হত্যা করলেন, আলেমদেরকে হত্যা করলেন? রাতের অন্ধকারে লাইট নিভিয়ে দিয়ে আপনার পুলিশ বিডিআরকে তাদের উপরে লেলিয়ে দিলেন, খ্যাপা কুত্তার মতো তাদেরকে হত্যা করে লাশগুলো গুম করলেন। আর পোটা আপনার শাপলা চত্বর থেকে মতিঝিল পুরা এলাকাটা হোস পাইপ দিয়ে পানি দিয়ে ধুয়ে দিলেন। তাদেরও হত্যার বিচার হয় নাই। আজকে এই আয়নাঘর সে তৈরি করেছে। আয়নাঘরে অনেক ঘর ছিল, এই আয়নাঘর থেকে মাত্র 2 জন লোক ফেরত আসছে, একজন ব্যারিস্টার আরমান আর একজন ব্রিগেডিয়ার আজমি। কিন্তু আর যে আয়নাঘরগুলো ছিল সেই জায়গার সেই ভয়াল আয়নাঘরের সেই বাসিন্দারা কোথায় গেল? এই প্রশ্ন জাতি করা উচিত, আমরা সেটা জানতে চাই। এমনই প্রেক্ষাপটে আপনার এই জুলাই আন্দোলন অনুষ্ঠিত হয়।
এই জুলাই আন্দোলনের ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছেলেরা, ছাত্রছাত্রীরা, এবং তাদের যে মেধা, তাদের দেশ সম্পর্কে তাদের যে আপনার বিবেচনা, সেই বিবেচনা তারা বুঝতে পারে দেশের আসল সমস্যা কী। কোটা দিয়ে আন্দোলন শুরু হলেও আসল জায়গায় তারা হাত দেয়, তখন বলে যে এক দফা, আমরা তোমাকে চাই না। এবং এই আন্দোলনটা এত ব্যাপক ছিল, ব্যাপক গ্রহণযোগ্য ছিল, দল মত নির্বিশেষে নারী পুরুষ, শ্রমিক, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী, সারা বাংলাদেশের মানুষ এই আন্দোলনে যুক্ত হলো। স্বৈরাচারের পতন হলো। সেই পতনে আপনার পতনের যেটা করা হলো, যে পতন হলো, কিন্তু তাদের আকাঙ্ক্ষা ছিল যে এতদিন যে একটা যে বাংলাদেশ চলেছে, সেই বাংলাদেশ তারা চায় না। দে ওয়ান্ট এ জাস্ট বাংলাদেশ, যেখানে ন্যায় থাকবে, ইনসাফ থাকবে, জুলুম থাকবে, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, আপনার দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এইটা তারা চায়। এবং এরপরে আমরা দেখি যে একটা জুলাই সনদ হলো, যেটা আসলে এক দাগে বলা যায় রাষ্ট্র মেরামতের একটি দলিল। তবে যে দলিলটা তারা চাইছিল, আমরা চেয়েছিলাম জামাত, সেরকমটি দলিল করা যায়নি। কারণ একটি দলের জন্য, আপনারা সেটা জানেন। আমরা খুব ঘটা করে জাতীয় সংসদের সামনে আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি করলাম, জুলাই সনদে স্বাক্ষর করলাম। আমি নিজেও ছিলাম সেখানে। এখন যখন জুলাই সনদ অনুমোদনের জন্য গণভোটের কথা বলা হলো, তখন অনেক গল্প কবিতা আপনারা বললেন। আমরা বললাম এটা আলাদা গণভোট হওয়া উচিত, তা না হলে একসাথে দুইটা হলে মানুষ গণভোটের কথা বলবে না। তো গরিবের কথা তো বাসি হলে ফলে। এখন আমরা সব ইলেকশনে ব্যস্ত, রাত 10টা বাজে, এখন ইলেকশনের গল্প করতেছি, গণভোটের কথা একবারে বলছি না। কিন্তু ওইটা নো লেস ইম্পর্টেন্ট দেন এই আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন। তাহলে আপনি জুলাই সনদে আপনি কেন স্বাক্ষর করলেন? এখন জুলাই সনদের বিরুদ্ধে কেন কথা বলেন? তাহলে আপনি তো প্রতারণা দিয়ে শুরু করলেন। আপনার যাত্রা নতুন, আপনি যে যাত্রা করলেন, সেই যাত্রাই করলেন প্রতারণা দেয়া। তো কাজেই আজকে আমাদের সামনে প্রশ্ন খুব পরিষ্কার। প্রশ্ন হলো যে বাংলাদেশটি কি যে ভারতের তাবেদার রাষ্ট্র হবে? বাংলাদেশ কি শাসকদের গোলাম হয়ে যাবে আমাদের বাংলাদেশের জনগণ? এই দেশ কি আবারও সেই লুটপাট চলবে? আমাদের দেশে আবার চাঁদাবাজির রাজত্ব কায়েম হবে? এইটাই প্রশ্ন। ওই যে যারা কারণ বাজারে চাঁদাবাজি করত, যারা মহাখালী বাসস্থানে চাঁদাবাজি করত, আজকে আমাদের এই চাঁদাবাজি এত বিখ্যাত হয়ে গেছে যে ওয়ার্ল্ড মিডিয়া পর্যন্ত এগুলো লেখে। আপনি যদি করেন, আপনার আল জাজিরা তো আছে, আরও আছে না, ইয়াংরা বুঝবে, চ্যাট জিপিটি আছে না, আছে তো, ওখানে জিজ্ঞেস করেন, মানে আপনি জিজ্ঞেস করেন, আক্স করা যায় তো, প্রশ্ন করা যায়, প্রশ্ন করেন, অদ্ভুত নাম সহ বেরোয় আসবে, নাম সহ। আমি জানতামও না, আমি চ্যাট জিপিটি আমার ডাউনলোড ছিল না। তো কাছেই আমরা তো ইন্টারন্যাশনাল চাঁদাবাজ হয়ে গেছি, আমাদের নাম সকলেই জানে। যে কোনোভাবে এক বিখ্যাত হইতে পারলে তো মন্দ কি, তাই না? তো কাজেই আজকে আমাদের জামাত ইসলামের কথা খুব পরিষ্কার। আপনারা আমাদের সম্পর্কে নানান কথা বলেন, ওইসব আলোচনায় রাত দুপুরে আমি করতে চাই না। আমরা যে বলতে চাই, কথা খুব পরিষ্কার, যে আমরা এমন দল চাই, এমন নেতৃত্ব চাই যারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে, যারা সকল শ্রেণী পেশা নারী পুরুষের অধিকার নিশ্চিত করবে, এইটা আমরা চাই। যারা বৈদেশিক সম্পর্ক স্থাপন করবে যখন, তখন মনে রাখবে যে বাংলাদেশের স্বার্থের কথা কোনটি, এটা তারা মনে রাখবে। যারা আপনার বর্ডারে ফেলানিকে হত্যা করতে দিবে না,
আমার মনে আছে ওই সেই বেনাপোলের গল্প বলছি, ইপিআর ছিল তখন, ইস্ট পাকিস্তান রাইফেল। তা আমাদের আমি যেখানে থাকতাম ওইটার পাশেই ইপিআর ক্যাম্প ছিল। ইপিআরের ভয়তে বাংলাদেশ বা ভারতের বিএসএফ বর্ডারের কাছে আসতো না। আজকে আমরা কুকুর হয়ে গেছি। কেন কুকুর হইলাম, বিড়াল হইলাম কেন? এইভাবে আপনার আপনার নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে তো আপনি চলতে পারবেন না। আজকে ভারত আমাদের আকাশপথ ফ্রি তাদের জন্য, রেলপথ ফ্রি, রাস্তা ফ্রি, সমুদ্র ফ্রি। আর আমার দেশের ট্রাক নেপালে ভুটানে যাইতে পারে না, কারণ অনুমতি নাই। আমরা ভারতকে সব অনুমতি দিয়ে দিলাম, কিন্তু আজও পর্যন্ত ভারত আমাদের 3 বিঘা করিডোরের অনুমতি দেয় নাই। এবং এই যে 3 বিঘার কথা বলি, এটা তো নাম আসলে, কিন্তু 3 বিঘা করিডোরটা কত বড়, মাত্র 2টা ফুটবল মাঠের সমান। ভারত এত বড়, ভারত 28 থেকে 30 গুণ বড় আমাদের দেশ থেকে, কিন্তু পুঁটি মাছের পরাণ তাদের আর কি। আর ভারত যদি আমাদেরকে 30টা সুবিধা দেয় আর আমরা যদি একটা সুবিধা দেয়, তাহলে সমান সমান হবে। সমান সমান হবে না? সমান সমান হবে। অনেক কথা, সব কথা জনসভায় বলা যায় না। ভারত নন টেরিফ মানে মানে আপনার এই নন টেরিফ ব্যারিয়ার দিয়ে আমাদের পণ্য ভারতে বিক্রি করতে দেয় না। কাজেই এটা জামাত ইসলামের ব্যাপার না, এটা দেশের স্বার্থের ব্যাপার। যদি নিজের স্বার্থ আমরা বুঝে না নেই, এই জন্য আমরা বলছি, আমাদের গানে বলছি, নির্বাচনের গাছে, বাংলাদেশটা বুঝে নিন ভাই, বাংলাদেশটা বুঝে নিন। যে আপনাদের গ্রামে গঞ্জে, আমাদের গ্রামে গঞ্জে আমাদের কৃষকরা খালে বিলে পাট জাগ দিত না, জাগ দিত না ভাই? এখন তো জাগ দিতে পারে না, পানি নেই। তা আমার পানি গেল কোথায় রে ভাই? আমার পানি কে বন্ধ করে দিল? তো কাজেই এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালো করে ভাবতে হবে। এই জিনিসটা ছাত্ররা বুঝেছে, এখন থেকে শুধু জুলাই আন্দোলনে বুঝে নাই। যারা এই সমস্ত জিনিসকে আপনার বলে না, করে না, যারা তাদের চরিত্র বদলাইতে পারে নাই, গোটা 5টা ইউনিভার্সিটি নির্বাচন হয়েছে, একটাতেও জিততে পারেনি। বিষয় খুব ক্লিয়ার যে ছেলেরা মেয়েরা আপনার এই সমস্ত নেতৃত্ব পছন্দ করে না। ওই ডাইনিংয়ে ফ্রি খাওয়ার মানে পলিটিক্স, হলে আপনার সিটে থাকা পলিটিক্স, গেস্ট রুমের আপনার অত্যাচার, নিপীড়ন, জোর করে মিছিলে নেওয়া, ওই দিন শেষ হয়ে গেছে। এবং ওই পথে যদি চলেন কোনো দিনই আপনি টিকবেন না, ধ্বংস হয়ে যাবেন একদম। এবং আপনাদের হৃদয়ে এত ভয় নির্বাচন সম্পর্কে, শাহজালালের নির্বাচন বন্ধ করে দিলেন। তো কাজে আপনারা বলেন যে মেয়েরা নাকি আমাদের ভোট দেয় না। আমাদের যদি ভোট না দেয় তা আপনাদের চিন্তার কারণটা কেন? ঠিক না? আপনাদের খুশি হওয়ার কথা যে মেয়েরা 51% মেয়ে আছে, তো 51% মেয়েরা তো জামাত ইসলামে ভোট দেবে না, ঠিক আছে? তাহলে তো ঘরে নাকের সরিষা দিয়ে বলে না যে এবার লে বাবা কি জানি তেল, সরিষা তেল দিয়ে নাকটা ঘুমা, তো ঘুমাইলেই পারে, কারণ 51% লোকেরা তো ভোট দেবে না। কাজে আপনাদের বিজয় ঠেকায় কেটা, তাই না? তো কাজেই আমার মনে হয় যে আজকে বাংলাদেশ বুঝে নেওয়ার সময় আছে। 2টি জিনিসের প্রয়োজন। বক্তৃতা আমি শেষ করে ফেলতেছি, আর সময় নেব না। 2টি জিনিস প্রয়োজন। আমরা একদল সৎ ও যোগ্য নেতৃত্ব চাই। কি নেতৃত্ব চাই? সৎ ও যোগ্য। হ্যাঁ, 2টা জিনিস থাকতে হবে, একটা থাকলে চলবে না। সৎ হইতে হবে, যোগ্য হইতে হবে। এক ব্যক্তি সৎ কিন্তু যোগ্য না, এক ব্যক্তি যোগ্য তিনি সৎ না, এই 2টা না হলে হবে না। তো কাজে আমরা মনে করি যে এমন একটি নেতৃত্ব দরকার। আর আমাদেরকে বলা হয়তো যে আমরা কি এইটা নারী বিদ্বেষী, এটা সেইটা, ওইটা সেটা, নানান গল্প কবিতা। এবং আমরা যে পলিসি সাবমিট করেছি, আমরা যে ইশতেহার দিয়েছি, বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি এই পর্যন্ত এরকম পলিসি সাবমিট করে নাই, এরকম ইশতেহার কেউ দিতে পারে নাই। পারলে সমালোচনা করেন। ওই দেখলাম আজকে, আমি খুব পড়ি কিন্তু আপনারা আমি এখানে বসে বসে পড়তেছিলাম, মানে আপডেট থাকা উচিত আমার। তো ওখানে সমালোচনা একটা বাইর করছে, ওগুলো আমি বলবো না, আমি ধরবো আমাদের যারা এই কাম করেছে তাদেরকে। সময়টা খুব কম ছিল, ভাইরা ছোট ছোট ভাইরা মেলা কাটছে, তো
ছোট মানে বিদ্যা বুদ্ধিতে আমাদের ছোট না, বিদ্যা বুদ্ধিতে বড় আর কি। এর মধ্যে মহিলাদের কন্ট্রিবিউশন ছিল ট্রিমেন্ডাস মহিলাদের কন্ট্রিবিউশন ছিল। আপনারা যারা আমাদেরকে নারী বিদ্বেষী বলছেন আর বলছেন আমরা নারীদেরকে ঘরে আটকায় রাখি, লেখাপড়া করতে দেই না, তারা প্রস্তুত হন। আমাদের বোনেরা ইজ কামিং ফরওয়ার্ড। ইতিমধ্যে তারা টক শোতে অংশগ্রহণ করেছে, এমন জবাব আপনাদেরকে দিবে যে তাদের জ্ঞানের মোকাবিলায় আপনার টিকতে পারবেন না। কথার ফুলঝুরি দিয়ে খানিকক্ষণ টিকে থাকা যায়, কিন্তু পেটের মধ্যে কিছু না থাকলে বিদ্যা বুদ্ধি বেশিক্ষণ টিকে থাকা যায় না। আমরা কোনো পার্টি বা দলের সমালোচনা করার আমাদের নীতিগত বিরুদ্ধে অনেক কথা বলতে পারি, বলবো না, বলতে চাইও না, কিন্তু আজকে আমাদেরকে ভাবতে হবে যে হু আর দি ফিটেস্ট, এটা আমাদেরকে ভাবতে হবে। এটা আমাদেরকে ভাবতে হবে। আপনার লেখাপড়া নাই, আপনার কিছুই নাই, আপনার সততা নাই, হ্যাঁ আছে, আপনার আব্রাহাম লিঙ্কন, আপনার ব্রিটেনের জন মেজর, এরও লেখাপড়া তেমন ছিল না, কিন্তু তাদের যে বিদ্যা, তাদের যে বুদ্ধি, তাদের যে দেশপ্রেম, তাদের যোগ্যতা আনপ্যারালাল ছিল তার কাছে। আমাদেরকে এটা ভাবতে হবে। তো আমাদের শহীদুল্লাহ বহু কথা বলছে, আমি এটা বলতে চাই না। তো কাজে আমার মনে হয় এটা শুধু একটা নির্বাচন না, এবং আপনি মনে রাখবেন যে সুযোগটা বারবার আসে না। এই একবার যদি সুযোগ আমরা হারিয়ে ফেলি, ওই আবার সে চাক্কা শুরু হয়ে যাবে, আবার সে নির্যাতন হবে, আবার আয়নাঘর হবে, আবার আমাদেরকে ডান্ডা বেড়ি পড়তে হবে। কিন্তু মনে রাখতে হবে, আমি হুঁশিয়ার করে দিতে চাই যে ভেবেন না যে আপনারা আমাদেরকে মিটিয়ে দিতে পারবেন, শেষ করে দিতে পারবেন, সেটা পারবেন না। কারণ আমি মিলন হয়তো থাকবো না, কিন্তু সাদেক কায়েমরা ইজ কামিং আপ। How can stop them? How can you stop them? আপনি স্টপ করতে পারবেন না। সাদেক কায়েম তো একলা না, দেয়ার ইজ ফরহাদ, দেয়ার ইজ মহিউদ্দিন, আদার পিপল ইজ দেয়ার। আমাদের মেয়েরা এগিয়ে আসতেছে, শিক্ষা নিয়ে, ইমান নিয়ে আগে আসতেছে, সততা নিয়ে আগে আসতেছে। মার্দিয়া মমতাজের মতো মেয়েরা, শি ইজ ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট। কাজে আপনি ওই বোরকা হিজাব দেখে আমাদেরকে টানাটানি করবেন আর ভাববেন যে আমরা ঘাবড়িয়ে যাব, মোটেই না। এরকমভাবে আপনার অতীতের অনেক ইতিহাস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে এইভাবে মিটিয়ে দিতে চেয়েছিল। প্রথম শহীদ যিনি হইলেন সুমাইয়া, মক্কাতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা, তাকে সাহাবী, তাকে হত্যা করা হলো। এরপরে সোহাদায় আপনার সাহাবীদের ইতিহাস অনেক বড়। সোহাদায় আপনার আমির হামজা, যিনি সবচেয়ে শহীদদের নেতা আমির হামজা। তো কাজেই আমাদের 11 জন তাকে আপনারা হত্যা করেছেন, আজও পর্যন্ত বহু লোকের খবর নাই। আরেকটু কথা বলে শেষ করতে চাচ্ছি যে আমরা নাকি কিছুই করি না, কিছুই পারি না। আমি চ্যালেঞ্জে বলতে চাচ্ছি যে জামাত ইসলামীর মতো দেশ সেবার কাজ কোনো রাজনৈতিক দল করে নাই। যদি করে থাকে তাহলে আপনারা পেশ করেন কি করেছেন। আমরা ইসলামী ব্যাংক করেছি, আমরা ইবনে সিনা করেছি, আমরা মানারাত করেছি, কলেজ, স্কুল, বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি করেছি, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ করেছি। বাংলাদেশে এমন কোনো জেলা নাই যেখানে আমরা স্কুল কলেজ করি নাই। উপজেলা পর্যন্ত আমরা করেছি। আপনি দেখেন কুমিল্লাতে ইবনে তাইমিয়া, হেলাল ভাই এটার প্রিন্সিপাল, 22,000 ছাত্রছাত্রীরা পড়ে। 22,000। কুমিল্লার শহরের লোক আছেন কেউ বলেন তো? বেস্ট স্কুল অফ দি কান্ট্রি। কাজে আমাদের হাতে তো সরকার ছিল না, তারপরে আমরা করেছি। কারণ করার জন্য কয়েকটা জিনিস লাগে, সেটা হলো সততা লাগে, যোগ্যতা লাগে, এবং আপনার কিছু করার যোগ্যতা লাগে। So lots of young boys and girls are coming forward with their education, মেধা এবং মনন নিয়ে তারা এগিয়ে আসছেন, স্রোতের মতো এগিয়ে আসছেন বাংলাদেশকে আগলিয়ে ধরার জন্য, উপরের দিকে ওঠার জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। আজকে যে হাদিকে হত্যা করা হলো, সেই ভ্যানগার্ডদের মধ্যে হাদিও একজন। এই হাদি ছিল একটি তরুণ আপনার নেতৃত্ব, আমাদের নেতা,
যে বলেছিল আধিপত্যবাদ মুক্ত একটি বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই, সেই হাদিকে বুলেট দিয়ে হত্যা করা হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে যে হাদি হত্যা করে আপনার আন্দোলন ঠেকানো যায় না। তাই যদি হয়তো আপনারা 2200, আপনারা 2000-এরও বেশি লোকদের হত্যা করেছেন, 35,000 লোকদেরকে আহত করেছেন, কিন্তু আপনার হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। কাজেই অযোগ্য নেতৃত্ব, দুর্নীতিপরায়ণ নেতৃত্ব, পরিকল্পনাহীন নেতৃত্ব, যারা জাতির জন্য কোনো কিছু করতে পারে না, নিজেদের ভাগ্য পরিবর্তন ছাড়া যারা অন্য কিছু করে না, নিজেরা পশভাবে চলাফেরা করে, কাজে এই নেতৃত্বের পরিবর্তন জরুরি। এরা তো কয়েকবার দেশ শাসন করেছে, আপনারা কিছু দিতে পারেন নাই, কাজে আপনি নতুন করে আর কি দিবেন? কাজে আপনাদের দেওয়ার কিছুই নাই, আপনারা সব কিছু ধ্বংস করে দিয়েছেন আমাদের। আজ আমাদের আর্মি নাই, আর্মিরে আপনার রাস্তা তৈরির কাজে লাগাই দিচ্ছে, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, বিশ্ববিদ্যালয় বানাই দিছে, মেডিকেল কলেজ বানাই দিছে। ভালো কাম, এগুলো খারাপ না, ভালোই কাম আর কি। কারণ তো এখন তো ঠুসঠাসের তো কাম নাই, ফুসফাস করাই কাম আর কি, তাই না? আমরা শক্তিশালী আর্মি গড়ে তুলব, রাইট? আমরা আমাদের তরুণ তরুণীদেরকে আমরা সামরিক ট্রেনিং দিব ইনশাআল্লাহ। আমাদের দেশটাকে তো বাঁচাইতে হবে, ফারাক্কাবাদ দিতে হবে। ফারাক্কাবাদ মানে আমাদের পদ্মা ব্যারেজ করতে হবে, তিস্তা ব্যারেজ করতে হবে। আমরা এইভাবে অনেক কাজ করতে চাচ্ছি, আর শেষ করতে চাচ্ছি, বেশি বলতে চাচ্ছি না। তো কাজেই আমার মনে হয় যে আসেন সকলে মিলে একটা নতুন বাংলাদেশ করার আমরা দিকে যাত্রা শুরু করি ইনশাল্লাহ। যে পথে আমাদের হেঁটেছে আমাদের পূর্বপুরুষেরা, সেই শাহজালালের কথা বলেন, হাজী শরীয়তুল্লাহর কথা বলেন, শাহ মখদুম, শাহ পরাণ, তিতুমির, শাহউলিল্লাহ, দেহলভী, শাহ ইসমাইল শহীদ থেকে শুরু করে সেই আপনার তিতুমির পর্যন্ত আমাদের যদি কিছু নাও থাকে, তাহলে আমরা বাঁশ দিয়ে বাঁশের কেল্লা করব তিতুমিরের মতো, কিন্তু তবুও আমরা আমাদের স্বাধীনতা বিক্রি করব না, আমরা জুলাই বিক্রি করব না। আমরা তাই বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ তৈরি করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া জানাচ্ছি যে আপনারা অনেকক্ষণ ছিলেন এই গভীর রাত পর্যন্ত। আমাদের অবশ্য আরও 2টা মিটিং আছে, তো ইনশাআল্লাহ আমরা আসুন আমরা একটি লড়াই করি, বন্দুকের লড়াই না, ব্যালট লড়াই। আর আপনারা একদম ভয় পাবেন না, এই যে ছড়াচ্ছে না, মেয়েদেরকে টুকটাক টুকটাক আঘাত করতেছে। একজন তো আমাদের ভাই শহীদ হয়ে গেলেন, কিন্তু ভাবেন না যে আমরা পালিয়ে যাব। আপনারা গেছেন, আমরা যাইনি। আমরা ফাঁসির কাস্টে ঝুলেছি, কিন্তু আমরা পালাই নাই। মীর কাসেম সাহেব আমেরিকা ছিলেন, সেখান থেকে যখন আসলেন ইমিগ্রেশন অফিসার তার দিকে তাকায় আছে যে এই অবাক নেত্রী, আপনি আসলেন কেন? উনি বললেন যে আমি তো আসতে কি অসুবিধা আছে? সেই মীর কাসেম সাহেবকে ফাঁসি দিচ্ছেন আপনারা, কামরুজ্জামান ভাইকে ফাঁসি দিচ্ছেন। কাজে আপনারা ভাবেন না যে আমরা পালা যাই। এদেশ আমার, এটা আমার জন্মভূমি, বাপ দাদা 14 পুরুষের এই দেশ আমার, এই দেশটা আমরা কখনো ত্যাগ করব না। আমাদের ভারত নাই, আমাদের আছে বাংলাদেশ। এই পদ্মা, মেঘনা, যমুনা, এই আমার দেশ, এই আমার অববাহিকা। এই দেশের মাটি মানুষের সাথে আমরা মিশে থাকব। এই দেশের সাথেই আছে কোরআন, এই দেশের সাথে আছে আজানের ধ্বনি। আমরা সেরকম একটি দেশ গড়তে চাই যে দেশের মানুষ যেন মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে আপনার ফজরের ঘুম ভাঙে। তো আসুন আমরা সকলে মিলে চেষ্টা করলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।